তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে মাইটোসিস। ঠিক আছে, তাহলে মাইটোসিস এটা হচ্ছে আমরা প্রথমেই পড়ছিলাম যে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে, ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সে কি করছে, এই বিভাজন পদ্ধতি আবিষ্কার করছে। তাহলে কোন প্রাণীতে? সামুদ্রিক একটা প্রাণী, নাম কি? সালমান্ডার। তাহলে সামুদ্রিক সালমান্ডারে এই বিভাজন পদ্ধতিটা সে প্রথম প্রত্যক্ষ করে। তাহলে প্রথমে আমরা এই অর্থটা একটু দেখব যে মাইটোসিস এই যে শব্দটা, তাহলে এর মধ্যে দেখো কয়টা শব্দ আছে? দুইটা শব্দ আছে। কয়টা শব্দ আছে? দুইটা। তাহলে দেখো মাইটোসিস এর মধ্যে আমরা দুইটা শব্দ পাবো। তাহলে প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে হচ্ছে মাইটোস। প্রথমে কি আছে? এরপরে কি আছে? ওসিস। তাহলে মাইটোস, ওসিস দুইটা মিলে কি হবে? মাইটোসিস। তাহলে মাইটোস মানে কি? সুতা। আর ওসিস মানে পদ্ধতি। তাহলে এই শব্দ দ্বারা কি বোঝানো হচ্ছে? এই শব্দ দ্বারা কি বোঝানো হচ্ছে? তাহলে এই বিভাজন পদ্ধতিতে আমরা সুতা দেখতে পাবো। তাহলে এখানে কোন সুতার কথা বলা হয়েছে? স্পিন্ডল তন্তু, তাই না? দেখো তোমাদের বইয়ে যে চিত্রগুলো আছে, দেখো এরকম একটা গঠন দেওয়া আছে, এরকম গঠন দেওয়া আছে বইয়ে, খেয়াল করো। তাহলে এই গঠনটাকে কি বলা হয়? স্পিন্ডল যন্ত্র। আর এই স্পিন্ডল যন্ত্র যে তন্তু দ্বারা গঠিত এটাকে কি বলা হচ্ছে? স্পিন্ডল স্পিন্ডল তন্তু। ঠিক আছে, তো এই সুতা তৈরি হবে, তারপরে একটা কোষ কি হবে? বিভাজিত হবে। তো মাইটোসিস কোষ বিভাজন পড়ার পূর্বে আমরা কোষ চক্র সম্পর্কে জানবো, বুঝছো? তাহলে আমাদের কি সম্পর্কে জানতে হবে? কোষ চক্র সম্পর্কে জানতে হবে। কোষ চক্র বা সেল সাইকেল। তাহলে মাইটোসিস এটা পড়ার পূর্বে আমরা কি নিয়ে পড়ব? কোষ চক্র নিয়ে পড়ব। তাহলে কোষ চক্র কি? প্রথম কথা, কোষ চক্র কি? দেখো, কোষ সৃষ্টি হয়, কোষ সৃষ্টি হয় না? তাহলে কোষ কিভাবে সৃষ্টি হয়? তাহলে একটি কোষ যখন বিভাজিত হয় তখন কিন্তু দুইটা বা চারটা কি হয়? নতুন কোষ সৃষ্টি হয়, ঠিক কিনা? তাহলে একটা কোষ যখন বিভাজিত হচ্ছে তখন দুইটা বা চারটা কি তৈরি হচ্ছে? নতুন কোষ তৈরি হচ্ছে। তার মানে নতুন কোষ কি হয়? সৃষ্টি হচ্ছে। দেখো বিজ্ঞানীর নাম হচ্ছে রুডলফ ভার্চো। তিনি একটা কথা বলেছিলেন যে প্রতিটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্ট। আবার কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি হয়। তার মানে কোষের কিন্তু কি আছে? উৎপত্তি আছে, কোষ সৃষ্টি হচ্ছে। তাহলে কোষের সৃষ্টি হয়, এরপরে ওই কোষটা আস্তে আস্তে কিন্তু কি হয়? বাড়ে, বৃদ্ধি পায়। আবার ওই কোষটা কি হয়? বিভাজিত হয়। তাহলে কোষ সৃষ্টি হচ্ছে, কোষ কি হয়? সৃষ্টি হয়। তাহলে লেখো, একটি কোষের সৃষ্টি, একটি কোষের সৃষ্টি, একটি কোষের সৃষ্টি, তারপরে বৃদ্ধি, বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, পরবর্তীতে বিভাজন যে চক্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কোষ চক্র বলে। লিখছো? তাহলে লেখো, একটি কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন যে চক্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়?
কোষ চক্র। ঠিক আছে, এই কোষ চক্র উপস্থাপন করেন দুইজন বিজ্ঞানী। কয়জন? দুইজন বিজ্ঞানী। প্রথম জনের নাম হচ্ছে হাওয়ার্ড। প্রথম জনের নাম কি? হাওয়ার্ড। দ্বিতীয় জনের নাম হচ্ছে পেলক। তাহলে কোষ চক্র প্রস্তাবনা করেন কয়জন বিজ্ঞানী? দুইজন বিজ্ঞানী। প্রথম জনের নাম কি? হাওয়ার্ড। দ্বিতীয় জনের নাম পেলক। তাহলে কোষ চক্র কি? একটি কোষের সৃষ্টি, বৃদ্ধি, পরবর্তীতে বিভাজন, যে চক্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে কি বলা হবে? কোষ চক্র। তাহলে কোষ চক্রের মাধ্যমে তুমি পুরো একটা কোষ বিভাজন সম্পর্কে আইডিয়া পাবা। বুঝছো? দেখতে সমস্যা হচ্ছে? আচ্ছা, তাহলে কোষ চক্রের মাধ্যমে তুমি কি পাবা? পুরো একটা বিভাজন সম্পর্কে আইডিয়া পেয়ে যাবা। দেখো, প্রত্যেকটা কোষ এই চক্র সম্পন্ন করতে বিভিন্ন সময় নিয়ে থাকে। কোন কোন কোষ বিভাজিত হতে তোমার 20 থেকে 24 ঘন্টা সময় ব্যয় করে। আবার কোন কোন কোষ বিভাজিত হতে 90 মিনিট সময় লাগবে। আবার কোন কোন কোষ বিভাজিত হতে 20 থেকে 30 মিনিট সময় ব্যয় করে। যেমন দেখো, মানুষের দেহকোষ, মানে আমাদের যে দেহকোষ, তাহলে আমাদের দেহকোষ বিভাজিত হতে তোমার 20 থেকে 24 ঘন্টা সময় ব্যয় হয়। তাহলে আমাদের দেহে কোষ বিভাজিত হয় না, তাহলে আমাদের কোষ বিভাজিত হতে কত সময় লাগবে? 20 থেকে 24 ঘন্টা। 20 থেকে 24 ঘন্টা। তাহলে আমাদের কোষ বিভাজিত হতে কত সময় লাগে? 20 থেকে 24 ঘন্টা সময় লাগে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, তোমরা ইস্ট নাম শুনছো কিনা? ইস্ট, ইস্ট নাম শুনছো না? তাহলে ইস্ট এই কোষ বিভাজিত হতে কত সময় লাগবে? তাহলে ইস্ট এই কোষ বিভাজিত হতে 90 মিনিট সময় নেবে। কত সময়? 90 মিনিট। তাহলে লেখো যে মানুষের দেহকোষ, মানুষের দেহকোষ, তাহলে মানুষের দেহকোষ এইটা বিভাজিত হতে কত সময় নেবে? 20 থেকে 24 ঘন্টা। 20 থেকে 24 ঘন্টা। এরপরে ইস্ট, ইস্ট, ইস্টের কোষ বিভাজিত হতে কত সময় লাগবে? 90 মিনিট। কত সময়? 90 মিনিট। এরপরে ব্যাকটেরিয়া, 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 তাহলে ব্যাকটেরিয়ার কোষ বিভাজিত হতে কত সময় লাগবে? 20 থেকে 30 মিনিট। মানে এখানে যে সময়ের কথা বলা হয়েছে, কোন সময়? একটা কোষ তৈরি হলো, এরপর এই কোষটা বাড়বে, আবার ওই কোষটা কি হবে? বিভাজিত হবে। অর্থাৎ এরকম প্রথম থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত যে সময়টা, এই সময়টাই এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ একটা চক্র সম্পন্ন হতে কত সময় লাগবে? একটা চক্র সম্পন্ন হতে কোন কোন কোষে 20 থেকে 24 ঘন্টা, কোন কোন কোষে 90 মিনিট, কোন কোন কোষে 20 থেকে 30 মিনিট। তাহলে সময়টা আমরা কাউন্ট করব কখন থেকে? দেখো, প্রথমে একটা কোষ সৃষ্টি হলো, এখান থেকে শুরু করে বিভাজিত হওয়া পর্যন্ত এই সময়টাকে কি করতে হবে? কাউন্ট করতে হবে। তাহলে মানুষের একটি কোষ সৃষ্টি হয়েছে, এরপরে ওইটা বৃদ্ধি হবে, তারপরে ওইটা আবার বিভাজিত হবে। তাহলে কত সময় অতিবাহিত হবে? 20 থেকে 24। ইস্টের 90, ব্যাকটেরিয়ার 30 মিনিট। ওকে? আচ্ছা, এখন আমরা যদি কোষ চক্র বুঝতে চাই, তাহলে আমরা এরকম প্রথমে একটা বৃত্ত আঁকাবো। তাহলে তোমরা এরকম একটা বৃত্ত আঁকো। আঁকাইছো? তাহলে প্রথমে এরকম কি আঁকাও? একটা বৃত্ত আঁকো। তাহলে বৃত্তটা হচ্ছে আমাদের পুরো
কোষ বিভাজনের সময়টাকে কি করে, নির্দেশ করে। এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা কি করবে, পুরো কোষ বিভাজনের সময়টাকে নির্দেশ করে। অর্থাৎ এই বৃত্তের মধ্যে কত সময় আছে, ধরো এই বৃত্তের মধ্যে 90 মিনিট, ঠিক আছে। এই বৃত্তের মধ্যে কত সময় আছে, 90 মিনিট। এখন এই বৃত্তটাকে আমরা কি করব, এই বৃত্তটাকে আমরা ভাগ করব, ঠিক আছে। দেখো তোমরা যখন ম্যাথ পড়ছো তোমাদেরকে শেখানো হয়েছে বৃত্তের, প্রত্যেকটা বৃত্তের কি থাকে, কেন্দ্র থাকে। কেন্দ্র দিয়েছি। আচ্ছা, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আমি দেখো একটা সরল রেখা অঙ্কন করলাম, কি বলা হবে এটাকে, কি এটা, ব্যাসার্ধ। যা বললো কে, এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, তাই না। তারপরে দেখো আমি এই যে আবার আরো একটা ব্যাসার্ধ আগাইছি। হ্যাঁ, তো তোমরা এরকম ভাবে বৃত্তটাকে ভাগ করো এবং এটাকে বিভিন্ন ভাবে রং দাও, রং দিলে পরে এটা বুঝতে সুবিধা হবে। রঙিন করে ফেলো। এরপরে এরকম ভাবে আরো একটা ভাগ করো। ঠিক আছে, তাহলে দেখো আমি এই বৃত্তটাকে কয়টা অংশে বিভক্ত করলাম, 1 2 3 4, কয়টা, 4টা। এখন প্রত্যেকটা অংশের কি দিতে হবে, নাম দিতে হবে। প্রত্যেকটা অংশের কি দিতে হবে, নাম দিতে হবে। দেখো প্রথম যে অংশটা, এই অংশের নাম দিলাম হচ্ছে G1, এই অংশের নাম কি, G1। এরপরে যে অংশটা আছে এই অংশের নাম হচ্ছে G2, সরি G2 না, S, এই অংশের নাম কি, S। তারপরে এই অংশের নাম হচ্ছে G2। তাহলে G1 S G2, আর এইটার নাম হচ্ছে M। তাহলে একটা বৃত্তকে কয়টা অংশে বিভক্ত করছি, 4টা অংশ, এবং 4টা অংশের আমরা কি দিয়েছি, নাম দিয়েছি। কি কি, G1 S G2 M, ঠিক আছে। তাহলে প্রথমে আসো আমরা কি নিয়ে পড়বো, প্রথমে হচ্ছে আমরা G1 এইটা সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো, G1 সম্পর্কে জানবো। দেখো G1 বা এটাকে বলা হয় গ্যাপ 1, কি বলা হয়, গ্যাপ 1 বা বিরাম 1, বিরাম 1। এটা কিন্তু কোষ বিভাজনের একটা দশা। G1 এটা আসলে কি, এটা কোষ বিভাজনের একটা দশা। কি এটা, কোষ বিভাজনের একটা দশা। কোষ বিভাজনের সময় এই জায়গাতে কিছু ঘটনা ঘটে। তাহলে কি ঘটনা ঘটে, দেখো কোষের বৃদ্ধি ঘটে। G1 দশায় একটা কোষ কি হয়, বৃদ্ধি পায়। কিন্তু কোষ প্রথমে যখন সৃষ্টি হয় এটা কেমন ছিল, ছোট। এরপর আস্তে আস্তে এটা কি হবে, বড় হবে। তাহলে এই যে ছোট থেকে বড় হচ্ছে কোন দশায়, G1 দশায়। কোন দশায়, G1 দশায়। তাহলে G1 দশায় একটা কোষ কি হবে, বৃদ্ধি পায়। তাহলে প্রথমে কি হচ্ছে, কোষ বৃদ্ধি পায়। এরপরে কি হবে, একটি কোষ বিভাজিত হবে কিনা, বিভাজিত হবে কি না, হবে কি না, একটি কোষ বিভাজিত হবে কিনা সে সম্পর্কে, একটি কোষ বিভাজিত হবে কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। বুঝছো, একটি কোষ বিভাজিত হবে কিনা এই সম্পর্কে সে কি করবে, সিদ্ধান্ত গ্রহণ করবে। কোন পর্যায়ে, G1 পর্যায়ে।
তো এগুলো কিন্তু এমসিকিউ, এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে কোষের বৃদ্ধি হয় কোন পর্যায়ে, তারপরে একটি কোষ বিভাজিত হবে কিনা সেই সম্পর্কে সিদ্ধান্ত নেয় বা সিদ্ধান্ত গ্রহণ করে কোন পর্যায়ে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং বোর্ডে যা যা লিখবো তোমরা সব উঠাবা। আচ্ছা, এরপরে কি হয়? এরপরে দেখো, বিশেষ প্রোটিন তৈরি করে। বিশেষ প্রোটিন তৈরি করে, বিশেষ প্রোটিন তৈরি করে, নাম হচ্ছে সিডিকে। নাম কি? সিডিকে। তাহলে এটা একটা প্রোটিন, নাম হচ্ছে সিডিকে। তাহলে এই প্রোটিনটা উৎপন্ন হয়। তাহলে সিডিকে এর পূর্ণরূপ দেখো, সিতে মনে রাখবা সাইক্লিন, সিতে কি মনে রাখবা? সাইক্লিন। ডিতে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সংক্ষেপে কি বলা হয়? সিডিকে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সংক্ষেপে কি বলা হবে? সিডিকে। তো এই প্রোটিনটার কাজ হচ্ছে, এই প্রোটিনটার কাজ হচ্ছে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করা। এই প্রোটিনটার কাজ কি? এই প্রোটিনটা হচ্ছে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে। এই প্রোটিন কি কাজ করে? কোষ বিভাজন নিয়ন্ত্রণ করবে। তাহলে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে কোন প্রোটিন? সিডিকে। কোষ বিভাজন নিয়ন্ত্রণ করবে কোন প্রোটিন? সিডিকে। তাহলে সিডিকে এর পূর্ণরূপ কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সিডিকে। এর কাজ কি? কোষ বিভাজন নিয়ন্ত্রণ করা। তাহলে যদি এই প্রোটিন তৈরি না হয়, যদি এই প্রোটিন তৈরি না হয় তাহলে কি হবে? অস্বাভাবিক কোষ বিভাজন দেখা যাবে। যদি এই প্রোটিন তৈরি না হয় তখন কি হবে? অস্বাভাবিক কোষ বিভাজন দেখা যাবে। বুঝতে পারছো? বা অনিয়ন্ত্রিত মাইটোসিস হবে। কি হবে? অনিয়ন্ত্রিত মাইটোসিস হবে। ক্লিয়ার? হ্যাঁ, অনিয়ন্ত্রিত মাইটোসিস হলেই তখন কি হবে? ক্যান্সার হবে। মানে প্রথমে ক্যান্সার হবে না, প্রথমে কি হবে? টিউমার। প্রথমে কি হবে? টিউমার। সেখান থেকে কি হবে? ক্যান্সার হবে। আমরা ওগুলো নিয়েও কথা বলবো। প্রথমে আমরা এই বিষয়টা বুঝি। তাহলে আমরা এখানে যে চার্টটা আঁকাইছি, এটা কিসের চার্ট? এটা হচ্ছে একটা কোষ চক্রের চার্ট। এইখানে কোষ বিভাজনের সমস্ত বিষয়গুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। প্রথমে কোষ বিভাজনের যে দশাটার সাথে আমরা পরিচিত হচ্ছি, নাম কি? জি1। তাহলে জি1-এ কি কি ঘটনা ঘটছে দেখো তো। তাহলে একটা কোষ বৃদ্ধি পায়, তাই না? তাহলে কোষটাকে আগে কি হতে হবে? বড় হতে হবে। ছোট অবস্থায় কিন্তু কোষ কি হবে না? বিভাজিত হবে না। ঠিক আছে? তাহলে একটা মেয়ে ছোট, তাই না? ওকে কি বিয়ে দেওয়া যাবে? বিয়ে দেওয়া যাবে না। আস্তে আস্তে ওইটাকে কি হতে হবে? বড় হতে হবে। তারপরে দেখবা বিয়ের সময় সে কবুল বলতে মনে করো যে 2-3 ঘন্টা সময় নেবে, নাই কিনা? মনে করো যে বাবা না, মা, বোন, ভাবি সবাই বোঝাচ্ছে যে বলো, কবুল বলো, বলবে না, চুপচাপ থাকবে, যে সে ডিসিশন নিচ্ছে যে কবুল বলবো কি বলবো না। ঠিক একই রকম ভাবে আমাদের কোষ এই দশাতে এসে কি করবে? সিদ্ধান্ত নিবে যে সে বিভাজিত হবে নাকি বিভাজিত হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, বিশেষ একটা প্রোটিন তৈরি হচ্ছে, নাম কি? সিডিকে। এই প্রোটিনের কাজ কি? এই প্রোটিনের কাজ হচ্ছে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করা। আচ্ছা, এরপরে
এরপরে কি হয়, এরপরে দেখো ডিএনএ এবং আরএনএ তৈরির প্রয়োজনীয় উপাদান সংশ্লেষিত হয়। এরপরে কি হয় এই দশায়, ডিএনএ ও আরএনএ তৈরির ডিএনএ ও আরএনএ তৈরির প্রয়োজনীয় ডিএনএ ও আরএনএ তৈরির প্রয়োজনীয় উপাদান সংশ্লেষিত হয়। ডিএনএ এবং আরএনএ তৈরির উপাদানগুলো কি হবে, সংশ্লেষিত হবে। তাহলে সংশ্লেষিত হওয়া মানে কি, তৈরি হওয়া। সংশ্লেষিত হওয়া মানে কি, তৈরি হওয়া। আমি কিন্তু প্রত্যেক দিন একটা শব্দ বলি, খেয়াল করে দেখো, সংশ্লেষণ মানে তৈরি হওয়া। তোমরা কিন্তু আজ পর্যন্ত আত্মস্থ করতে পারতেছ না। এটা আত্মস্থ করা লাগবে যে কোন শব্দের অর্থ কি, বুঝছো? তাহলে ডিএনএ এবং আরএনএ তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কি করতে হবে, সংশ্লেষিত করতে হবে। তাহলে মোটামুটি এই ঘটনাগুলো কোথায় ঘটে, জি1 পর্যায়ে। আচ্ছা, এরপরে কি আছে দেখো তো, এস। এরপরে কি আছে, এস। তাহলে জি1 এরপরে কি শুরু হবে, এস পর্যায়। কি শুরু হবে, এস পর্যায় বা এস উপপর্যায়। ঠিক আছে, এস উপপর্যায়। তাহলে এস দ্বারা কি বোঝানো হয়েছে, এস দ্বারা বোঝানো হয়েছে সিনথেসাইজ। বুঝছো, এস দ্বারা কি বোঝানো হয়েছে, সিনথেসাইজ। তাহলে সিনথেসাইজ মানে কি, তৈরি। সিনথেসাইজ মানে কি, তৈরি। অর্থাৎ এই দশায় কিছু একটা তৈরি হয়। তার আগে তোমাদের একটা জিনিস বলতে লেট হয়ে গেল, সেটা হচ্ছে এই যে জি1 এই দশা সম্পন্ন করতে একটা কোষ 30 থেকে 40% সময় ব্যয় করে। বুঝতে পারছো? জি1 এখানে একটু লেখো, এখানে একটু লিখে ফেলো, এখানে লেখো, এখানে লিখে ফেলো যে জি1 সম্পন্ন করতে একটা কোষের কত সময় লাগবে, 30 থেকে 40% সময় ব্যয় করবে। তাহলে একটা কোষ বিভাজিত হতে যদি 90 মিনিট লাগে, কত সময় লাগে, 90 মিনিট। তাহলে এই 90 মিনিটের কত পার্সেন্ট সময়, 30 অথবা 40% সময় কোন কাজে ব্যবহৃত হবে, জি1 এই উপপর্যায়ে এত সময় চলে যাবে। বুঝতে পারছো? তাহলে কোষ বিভাজনে মোট সময়ের 30 থেকে 40% সময় অতিবাহিত হবে কোন উপপর্যায়ে, জি1 উপপর্যায়ে। ঠিক আছে, এটা বাদ গেছিল, লিখে ফেলো। আচ্ছা, এখন আসো তাহলে সিনথেসাইজ মানে কি, তৈরি করা। তাহলে কি তৈরি করা, তাহলে এখানে ডিএনএ তৈরি হবে। কি তৈরি হবে, ডিএনএ তৈরি হবে। তাহলে ডিএনএ তৈরি হয় কিভাবে, ডিএনএ সৃষ্টি হয় হচ্ছে রেপ্লিকেশন পদ্ধতিতে। কোন পদ্ধতিতে, রেপ্লিকেশন পদ্ধতিতে ডিএনএ তৈরি হয়। বুঝছো? তাহলে এস উপপর্যায়ে কি হবে, এস উপপর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন হবে। এস উপপর্যায়ে কি হবে, ডিএনএ রেপ্লিকেশন হবে। আর কি হবে, হিস্টোন প্রোটিন তৈরি হবে। কি তৈরি হবে, হিস্টোন প্রোটিন। আর কি হবে, হিস্টোন প্রোটিন তৈরি হবে। তাহলে রেপ্লিকেশন হবে, আর কি হবে, হিস্টোন প্রোটিন তৈরি হবে। রেপ্লিকেশন পদ্ধতিতে কি হয়, রেপ্লিকেশন পদ্ধতিতে ডিএনএ তৈরি হয়। ডিএনএ তৈরি হয়। দেখো, এটা হচ্ছে একটা কোষ। তাহলে আমরা জানি যে প্রতিটা কোষেই কিন্তু কি থাকে, ডিএনএ থাকে, তাই না? আচ্ছা, মাইটোসিস পদ্ধতিতে
বিভাজিত হলো, তাহলে মাইটোসিস পদ্ধতিতে যখন বিভাজিত হবে তখন দেখো নতুন দুইটা কোষ তৈরি হবে। আর এই নতুন কোষগুলো কার মতো হবে? নতুন কোষগুলো হবে হচ্ছে মাতৃকোষের মতো। কার মতো? মাতৃকোষের মতো বা মাতৃকোষের অনুরূপ। ঠিক আছে, তাহলে নতুন কোষগুলো কার মতো হবে? মাতৃকোষের মতো বা মাতৃকোষের অনুরূপ। তাহলে এই কোষের মধ্যে যা থাকবে এই কোষের মধ্যেও একই জিনিস থাকতে হবে। আচ্ছা, এই কোষে ডিএনএটা যেরকম, এই কোষের ডিএনএটাকেও কিরকম হতে হবে? একই রকম। দেখো আমাদের দেহে যতগুলো কোষ আছে সবগুলো কোষে ডিএনএ একই রকম, বুঝতে পারছো? আবার আমার ডিএনএ এর সাথে তোমার ডিএনএ কিন্তু কি হবে না? ম্যাচ হবে না, বুঝতে পারছো? তাহলে যে কারণে একটা ডিএনএ থেকে আবার ওইরকম আরো একটা কি করতে হয়? ডিএনএ তৈরি করতে হয়। তো দেখো এখানে দুইটা কোষ তৈরি হয়েছে, তাহলে এই একটা ডিএনএ থেকে কয়টা ডিএনএ তৈরি করতে হবে? দুইটা। তারপরে কি হবে? কোষ বিভাজিত হবে, তাই না? তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে কি বলা হচ্ছে? রেপ্লিকেশন। তাহলে যদি বলে যে রেপ্লিকেশন কাকে বলে, তাহলে অ্যান্সার কি হবে? ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? রেপ্লিকেশন। ওকে, এরপরে কি হচ্ছে? এরপরে দেখো হিস্টোন প্রোটিন তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? হিস্টোন প্রোটিন। তাহলে মোটামুটি এই দুইটা বিষয় মনে রাখবা। তাহলে এস উপপর্যায়ে কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়, হিস্টোন প্রোটিন তৈরি হয়। এস উপপর্যায়ে কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয় আর হিস্টোন প্রোটিন তৈরি হয়। তাহলে এস উপপর্যায়ে সম্পন্ন করতে একটি কোষ 30 থেকে 50% সময় অতিবাহিত করে। তাহলে এস উপপর্যায় সম্পন্ন করতে একটি কোষ কত সময় অতিবাহিত করবে? 30 থেকে 50% সময়। পিছনে নতুন দুইজন, বোঝা যাচ্ছে? তাহলে এস উপপর্যায় সম্পন্ন করতে কোষের কত সময় লাগে? তাহলে মোট সময়ের কত পার্সেন্ট? 30 থেকে 50% সময়। মোট সময়ের কত পার্সেন্ট? 30 থেকে 50%। আচ্ছা, এরপরে শেষের দেখো G2, তাহলে এস এরপরে কি আছে? G2 বা এটাকে বলা হয় গ্যাপ 2। কি বলা হয়? গ্যাপ 2 বা বিরাম 2। ঠিক আছে, তাহলে এই উপপর্যায়ে কি ঘটনাগুলো ঘটে? প্রথমে দেখো কি বলা হচ্ছে? সেন্ট্রিওল বিভাজিত হয়। কি বিভাজিত হচ্ছে? সেন্ট্রিওল চেনো না? সেন্ট্রিওল বিভাজিত হয়। সেন্ট্রিওল বিভাজিত হলে কি হবে? সেন্ট্রিওল বিভাজিত হলে স্পিন্ডল তন্তু সৃষ্টি হবে। সেখান থেকে কি হবে? স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, যেটা কোষ বিভাজনে ভূমিকা রাখবে। এটা প্রাণী কোষের ক্ষেত্রে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়? উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে মাইক্রোটিউবিউল গুলো ছিল, মাইক্রোটিউবিউল কোষের মধ্যে পড়ছো না? দ্বিতীয় অধ্যায়ে কোষ কঙ্কাল পড়ানো হয়েছিল না? তাহলে কোষ কঙ্কালের মধ্যে মাইক্রোটিউবিউল ছিল, তাই না? তাহলে এই মাইক্রোটিউবিউল থেকে মাইক্রোটিবিউল থেকে কি তৈরি হবে? স্পিন্ডল তন্তু। ঠিক আছে, তাহলে মাইক্রোটিবিউল থেকে কি তৈরি হবে? স্পিন্ডল তন্তু তৈরি হবে। বুঝছো? তাহলে এখানে কিন্তু বোঝার
একটা বিষয় আছে, কোষ দুই ধরনের, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। কোষ দুই ধরনের না, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, সেন্ট্রিওল বিভাজিত হয়, যার ফলে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। আর উদ্ভিদ কোষ হলে কি হবে, মাইক্রোটিবিউল থেকে স্পিন্ডল তন্তু তৈরি হবে, সেখান থেকে কি তৈরি হবে, স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। তাহলে স্পিন্ডল যন্ত্র যদি তৈরি না হয়, কোষ কিন্তু বিভাজিত হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি ঘটে দেখো। তাহলে এরপরে দেখো বলা হচ্ছে এখানেও একটি বিশেষ প্রোটিন তৈরি হয়, বিশেষ প্রোটিন। এখানেও দেখো কি তৈরি হচ্ছে, বিশেষ প্রোটিন তৈরি হচ্ছে, নাম হচ্ছে এমপিএফ। নাম কি, এমপিএফ। তাহলে জি1 এ তৈরি হয়েছিল সিডিকে, আর এখানে কি তৈরি হচ্ছে, এমপিএফ। এমপিএফ। তাহলে এমপিএফ এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এমপিএফ দ্বারা বোঝানো হচ্ছে ম্যাচুরেশন। কি বোঝানো হচ্ছে, ম্যাচুরেশন। পিতে প্রমোটিং, এফতে ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। সংক্ষেপে কি বলা হবে, এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। সংক্ষেপে কি বলা হচ্ছে, এমপিএফ। আচ্ছা, তাহলে প্রমোট মানে কি, প্রমোট মানে আকৃষ্ট করা। প্রমোট মানে কি, আকৃষ্ট করা। দেখো টিভিতে অনেক প্রমোশন করা হয় না, যেরকম হারপিকের প্রমোশন করা হয়, তারপরে কোলগেটের প্রমোশন করা হয়, লাইফবয় সাবানের প্রমোশন করা হয়, তাই না? আর এই প্রমোশনগুলো দেখে আমরা আকৃষ্ট হই এবং সেই প্রোডাক্টগুলো আমরা কি করি, ব্যবহার করি। বুঝতে পারছো? তোমরা যখন সাবান কিনতে যাবা, ধরো একটা সুপার শপে গেছো, ওইখানে একটা র্যাকে বিভিন্ন সাবান সাজানো আছে, তুমি কিন্তু কনফিউশনে পড়ে যাবে যে কোনটা নিব। তখন তোমাকে কোনটা হেল্প করবে, প্রমোশন। তখন কিন্তু তুমি ওই প্রমোশনগুলোর কথা চিন্তা করবা যে তুমি স্যান্ডোলিনা সাবান নিবা নাকি তুমি লাইফবয় সাবান নিবা। তোমার যদি রূপচর্চার দরকার থাকে তাহলে তুমি স্যান্ডোলিনা সাবান কিনে নিয়ে চলে যাবা। আর তুমি যদি 99.99% জীবাণুকে মারতে চাও, তাহলে তোমাকে কোন সাবান কিনতে হবে, লাইফবয় সাবান কিনতে হবে। ঠিক বলছি তো? হ্যাঁ। আর তুমি যদি সাদাকে আরো সাদা করতে চাও, তাহলে তোমাকে টাইট প্লাস কিনতে হবে। বুঝতে পারছো? তাহলে এই যে প্রমোশন, এই প্রমোশন গুলো তোমাকে হেল্প করবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে এই এমপিএফ এই প্রোটিনটার কাজ কি, এমপিএফ এই প্রোটিনটার কাজ কি, এই প্রোটিনটার কাজও হচ্ছে প্রমোশন করা। দেখো যখন কোনো কোষ বিভাজিত হতে চাবে না, তখন এই প্রোটিনগুলো কি করবে, ওকে আকৃষ্ট করবে যে বিভাজিত হও, বিভাজিত হওয়া ভালো। ওই যে মনে আছে প্রথমে একটা কথা বলছিলাম যে মেয়ে কবুল বলতেছে না, চুপচাপ আছে। তাহলে মেয়ের ভাবি মেয়েকে বোঝাচ্ছে যে এই বিয়ে করো, বিয়ে করলে ভালো, ঠিক আছে, বিয়ে করলে ভালো, বিভিন্ন ভাবে বোঝাচ্ছে। বুঝতে পারছো? তো তখন মেয়েটা কি বলে ফেলছে, তার বুঝ নিয়ে কবুল বলে ফেলছে। তাহলে কিন্তু ঘটনা ঘটে গেল। তো এখানেও ধরো একটা কোষ বিভাজিত হবে না, কিন্তু এই এমপিএফ বারবার তাকে কি করতেছে, আকৃষ্ট করতেছে যে কোষ বিভাজিত হও, বিভাজিত হওয়া খুবই ভালো। তুমি যদি বিভাজিত হও তাহলে তোমার কি হবে, তুমি একটা থেকে দুইটা হয়ে যাবা, এরকম ভাবে বোঝাচ্ছে। তো তখন কোষ কি করতে পারে, বিভাজিত হতেও পারে আবার নাও হতে পারে। এটা নির্ভর করবে কার উপরে, এই প্রোটিনের উপরে। নাম কি, এমপিএফ। তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ প্রোটিন না? তাহলে অনেক সময় কোষ এই জায়গায় এসে কি হয়, আটকে যায়। কোথায়, জি2 তে এসে আটকে যায়, থমকে যায়।
ঠিক আছে, অর্থাৎ পরবর্তীতে সে বিভাজিত হতে চাচ্ছে না, তখন এমপিএফ এইটা কি করতেছে, তাকে কোথায় নিয়ে যাচ্ছে, পরবর্তী দশায়। কোথায় নিয়ে যাচ্ছে, পরবর্তী দশায়। পরবর্তী দশা কোনটা, এম, বা মাইটোটিক পর্যায়। কোথায় নিয়ে যাচ্ছে, মাইটোটিক পর্যায়ে নিয়ে যাচ্ছে। তাহলে এমপিএফ এর কাজ বুঝতে পারছো? এমপিএফ এর কাজ কি বলতো? কোষকে কি করতে সাহায্য করবে, মানে ওকে একটু বুদ্ধি দিবে। ধরো তোমরা কয়েকজন বন্ধু মিলে ডিসিশন নিছো যে শাকিব খানের প্রিন্স সিনেমা দেখতে যাবে, বুঝতে পারছো? দেখছো নাকি সিনেমা? দেখো না এখনো? দেখার চিন্তা ভাবনা আছে? আচ্ছা যাই হোক, এই যে দেখো আমি এখন প্রমোশন করব, তোমরা দেখতে চলে যাবা, বুঝছো? তাহলে তোমাদের কয়েকজন বন্ধু মিলে তোমরা ডিসিশন কি নিছো যে কি করবা, শাকিব খানের প্রিন্স সিনেমা দেখতে যাবা। এখন তোমার একটা বন্ধু এসে বলতেছে যে এই প্রিন্স সিনেমা দেখা যাবে না, ঠিক আছে? তাহলে সে কি বলতেছে, সে তোমাকে বলতেছে যে হচ্ছে রাক্ষস সিনেমা দেখতে। কি বলতেছে, রাক্ষস সিনেমা দেখতে বলতেছে। রাক্ষস কার, সিয়ামের, তাই না? তো তোমরা ওই কথায় যদি আকৃষ্ট হয়ে কোথায় চলে যাও, রাক্ষস দেখতে চলে যাও, তাহলে তোমার ওই বন্ধু কি হিসাবে কাজ করলো, এমপিএফ। কি হিসাবে কাজ করলো, এমপিএফ হিসাবে কাজ করলো, বুঝতে পারছো? তাহলে তোমাদের উদ্দেশ্য ছিল একটা, ও আসার পরে কি হয়ে গেছে, বদলে গেছে। বোঝা গেছে? আচ্ছা এবার আর কি ঘটনা ঘটে দেখো। তাহলে কোষ যখন বিভাজিত হবে, কোষ যখন বিভাজিত হবে তখন দেখো একটা সময় অতিবাহিত হয় না, ধরো 90 মিনিট, 20 ঘন্টা, 24 ঘন্টা, এত সময় যাচ্ছে। ওই সময় কোষের মধ্যে কিন্তু কোনো শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হবে না। ওই সময় কোষের মধ্যে কি হবে না, কোনো শারীরবৃত্তীয় কাজ হবে না। তাহলে ওই কোষটা কিভাবে শক্তি পাবে? দেখো আমরা এই যে কথা বলতেছি বা বিভিন্ন ধরনের কাজকর্ম করতেছি, তাহলে আমরা শক্তি কোথা থেকে পাই, খাবার থেকে, তাই না? আমরা শক্তি কোথা থেকে পাই, খাবার থেকে। আচ্ছা তাহলে আমাদের কোষগুলোও তো একই রকম, এদেরও তো কি করতে হবে, বেঁচে থাকতে হবে, বিভিন্ন কাজ করতে হবে। তাহলে এরা শক্তি কোথা থেকে পাবে, তাহলে এরা শক্তি পায় হচ্ছে শ্বসন থেকে। কোথা থেকে, শ্বসন। তাহলে কোষের মধ্যে কি হয়, শ্বসন হয়। তাহলে যখন শ্বসন হয় সেখান থেকে কি তৈরি হয়, শক্তি তৈরি হয়। তাহলে দেখো যখন বিভাজন হচ্ছে তখন কিন্তু কি হয় না, শ্বসন হয় না। তাহলে কোষ কিভাবে শক্তি পাবে, তার মানে কোষকে শক্তি কি করতে হবে, মজুদ করতে হবে, তাই না? তাহলে দেখো এই সময় কি হয়, প্রয়োজনীয় এটিপি সংশ্লেষিত হয়। কোন পর্যায়ে, জি2 পর্যায়ে। কি হচ্ছে, প্রয়োজনীয় প্রয়োজনীয় এটিপি সংশ্লেষিত হয়, সংশ্লেষিত সংশ্লেষিত হয়, ঠিক আছে? তাহলে প্রয়োজনীয় এটিপি সংশ্লেষিত হয় কোন পর্যায়ে, জি2 পর্যায়ে। তাহলে কোষ কোথা থেকে শক্তি গ্রহণ করে, এটিপি থেকে। কোষ কোথা থেকে শক্তি গ্রহণ করে, এটিপি থেকে। তাহলে যারা এটিপি বুঝতেছো না, যারা এটিপি বুঝতেছো না, তারা চতুর্থ অধ্যায়ে গিয়ে ইনশাআল্লাহ এটিপি সম্পর্কে বুঝতে পারবা। এখন শুধু নামটা জেনে রাখো, এটিপি। চতুর্থ অধ্যায়ে আমরা এটিপি নিয়ে কথা বলবো। তাহলে এটিপি এর পূর্ণরূপ হচ্ছে এতে অ্যাডিনোসিন, টিতে ট্রাই, পিতে ফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। বুঝছো কিছু, বোঝো নাই, কিন্তু চতুর্থ অধ্যায়ে গেলে বুঝবা যে আসলে এটিপি কি জিনিস। বোঝা গেল? তাহলে মোটামুটি আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে জি1 এস আর কি জি2। তাহলে কি কি শিখছি আমরা, জি1 এস আর হচ্ছে কি জি2, বুঝছো? তাহলে জি1 এস আর হচ্ছে জি2। আচ্ছা দেখো জি2 সম্পন্ন করতে কোষ কত সময় নেবে, খুবই কম, ঠিক আছে? খুবই কম সময় নিবে। তাহলে সে 10 থেকে 20% সময়, 10 থেকে 20% সময় ব্যয় করবে কোন কাজে, জি2 তে। বুঝতে পারছো? এখন দেখো এই যে জি1 এস
আর হচ্ছে G2। এই তিনটা দশা মিলে কোন দশা তৈরি হয়? ইন্টারফেস। ইন্টারফেস মানে কি? ইন্টারফেস মানে প্রস্তুতিমূলক পর্যায়। প্রস্তুতিমূলক পর্যায়। ইন্টারফেস মানে কি? প্রস্তুতিমূলক পর্যায়। বুঝছো? তাহলে কোনো একটা কাজ যদি করতে চাও তাহলে কি করতে হবে? তোমাকে প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে, হবে না? ধরো কোনো একটা অনুষ্ঠানে যাবা, তাহলে কত সময় তুমি প্রস্তুতি নিবা? অনেকক্ষণ, তাই না? ধরো অনুষ্ঠান 1 ঘন্টা, তুমি প্রিপারেশন নিতে 10 ঘন্টা সময় নিবা। এরকমই কিন্তু হয়। দেখো G1, S এবং G2 এই তিনটা মিলে কি হচ্ছে? প্রস্তুতিমূলক পর্যায়। আর এই সময় একটা কোষ 90 থেকে 95% সময় অতিবাহিত করে। তাহলে বিভাজিত হতে কত সময় লাগবে? তাহলে M মানে কি? মাইটোটিক ফেজ বা বিভাজন পর্যায়। বিভাজন পর্যায়ে সময় লাগবে হচ্ছে 5 থেকে 10%। তাহলে একটা কোষ বিভাজিত হতে কত সময় লাগে? 5 থেকে 10%। কিন্তু প্রস্তুতি নিতে কত সময় যায়? বেশি সময় যায়, তাই না? দেখো তোমরা এসএসসি পরীক্ষা দিবা কতক্ষণ? 1 মাস। কিন্তু এর জন্য প্রস্তুতি নিতেছো কয় বছর? 2 বছর। বুঝতে পারছো? তাহলে ইন্টারফেস কি বুঝতে পারছো? তাহলে ইন্টারফেস মানে কি? প্রস্তুতিমূলক পর্যায়। তাহলে কোষ বিভাজনের পূর্বে কোষকে কি করতে হবে? কিছু আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে হবে, যে কাজগুলোকে আমরা কি বলবো? প্রস্তুতিমূলক পর্যায় বা ইন্টারফেস। এরপরে কোষ কি হবে? বিভাজিত হবে। আর বিভাজিত হওয়ার এই ঘটনাকে কি বলবো আমরা? এম ফেজ। কি বলি? এম ফেজ বা মাইটোটিক ফেজ। এম ফেজ বা মাইটোটিক ফেজ। তাহলে আমরা আগামী ক্লাসে কি নিয়ে কথা বলবো? এম ফেজ নিয়ে কথা বলবো। ঠিক আছে? আল্লাহ হাফেজ।